এই চার বন্ধু দক্ষিণ অস্ট্রেলিয়ার এমন একটা শহরে আটকা পড়ে যায় যেখানে তাদের উপর বাদুড়ের মতো দেখতে একটা ভয়ঙ্কর প্রাণী হামলা করে বসে। আর এই প্রাণীটার কাজই হলো মানুষের মুখের চামড়া নিয়ে তাদের রানীকে উপহার দেওয়া। হ্যাঁ, আজকের গল্পটা এইরকমই একটু ভয়ঙ্কর আর রহস্যময়, যেটা আপনার কল্পনাকেও হার মানাবে। তো চলুন দেখে আসা যাক আজকের এই গল্প। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এই চার বন্ধু জ্যাক, রান্ডি, ক্রিস এবং বিয়ানকা, যাদের প্রধান কাজ হলো বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তৈরি করা। তো একদিন সকালে জ্যাক আর র্যান্ডি মিলে একটা ডকুমেন্টারি তৈরি করছিল, যেটা একটা বড় কোম্পানির প্রযোজকের কাছে স্যাম্পল হিসেবে পাঠানো হবে। যদি এই ভিডিওটা প্রযোজকের পছন্দ হয়ে যায় তাহলে তারা বড় একটা কাজ পেতে পারে, যার বিনিময়ে তারা অনেক টাকা পাবে। তো ভিডিওটা তৈরি করার পর রান্ডি পরিচালকের কাছে পাঠিয়ে দেয়। যখন তারা চার বন্ধু মিলে গল্প করছিল তখনই একটা ফোন বেজে ওঠে। তখন জ্যাক ফোনটা উঠায় আর ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি বলে, তোমাদের ভিডিওটা আমার পছন্দ হয়েছে, আমি এই প্রজেক্টটা তোমাদেরকেই দিব। তোমাদের শহরের বাইরে একটা জায়গায় যেতে হবে এই প্রজেক্টটা করার জন্য। তখন ক্রিস বলে ওঠে, টাকাটা ঠিক থাকলে আমরা অবশ্যই যাব। তো ক্রিসের ব্যাপারে একটু বলে নেই। ক্রিস এমন একটা ছেলে যে খুবই চঞ্চল প্রকৃতির, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে না যে একটা ঘাড়তেরা, ওই রকম আর কি। তখন জ্যাক প্রযোজককে বলে, আমাদের একটু ভাবতে হবে, আমি কিছুক্ষণ পর আপনাকে জানাচ্ছি। তো ফোনটা রেখে জ্যাক তার বন্ধুদের জিজ্ঞাসা করে কি করা যায়। তখন ক্রিস বলে, এটা একটা বড় প্রজেক্ট, এটা করলে আমরা অনেক টাকা পেতে পারি। তখন রান্ডি বাধা দিয়ে বলে, এটাতে আমাদের কোনো অভিজ্ঞতা নেই আর আমরা শহরের বাইরে গিয়ে কাজ করতে পারবো না। কিন্তু তখনই প্রযোজক আবার ফোন করে আর বলে, জ্যাক তুমি কি সকালে একটা বক্স পেয়েছিলে? তখন জ্যাক বলে, হ্যাঁ, সকালে একটা বক্স আমার কাছে এসেছে। তখন প্রযোজক বলে, বক্সটা খুলো। যখনই জ্যাক বক্সটা খুলে তখন সে দেখতে পায় একটা স্যাটেলাইট ফোন। তখন জ্যাক জিজ্ঞাসা করে, এটা কিসের জন্য? তখন প্রযোজকের সহযোগী বলে, এটা তোমার জন্য, সেখানে গেলে এটা তোমাদের প্রয়োজন হবে। কিন্তু জ্যাক বলে, আমরা কোথায় যাব? পরিচালক বলে, আইডার উপদ্বীপে। তখনই বিয়ানকা বক্সের ভিতরে একটা ক্যামেরা দেখতে পায় আর বলে, এটা কিসের জন্য? তখন প্রযোজক বলে, তোমাদের আগের ক্যামেরাটা তেমন একটা ভালো নয়, তাই তোমরা এটাই সেখানে নিয়ে যাবে আর আগামী সপ্তাহে তোমরা সেখানে রওনা হবে আর আমি তোমাদের পেমেন্টটা তোমার অ্যাকাউন্টেই করে দেব। তো এটা বলে প্রযোজক ফোনটা কেটে দেয় আর তার সহযোগী বরিশকে জিজ্ঞাসা করে, বরিশ তুমি কি ক্যামেরায় ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়েছো? তখন সে বলে, হ্যাঁ, আসলে তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করছিল। তো সেই চার বন্ধু কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও সেখানে বেরিয়ে পড়ে। তো রাস্তার পাশে তারা খাবারের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে কোনো ভালো খাবার পাওয়া যাচ্ছিল না। তখন ক্রিস হঠাৎ করে র্যান্ডিকে একটা শক্ত তোয়ালে দিয়ে আঘাত করে। তো হুট করেই ব্যথা পাওয়ায় রান্ডির মাথা একটু গরম হয়ে যায় আর সে ক্রিসকে একটা ধাক্কা মারে, কিন্তু ক্রিস সাথে সাথে রান্ডিকে একটা ঘুষি মেরে দেয়। তখন জ্যাক সেখানে এসে বলে, তোমার কি সমস্যা ক্রিস? তুমি অযথা মারামারি করছো কি জন্য? তো যাই হোক, তারা আবার সেই উপদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। তো তারা যখন একটা রাস্তা ক্রস করছিল তখন একটা ট্রাক তাদের সামনে দিয়ে চলে যায় আর একটুর জন্য বড়সড় একটা বিপদ থেকে তারা রক্ষা পায়। তো কিছুক্ষণ ড্রাইভ করার পর তারা এমন একটা সাইনবোর্ড দেখতে পায় যেটাতে লেখা ছিল নো হোয়ার এলস, এর মানে হলো আর কোথাও নেই। এরপর সামনের দিকে তারা এগিয়ে যায়। তখন বিয়ানকা চিৎকার করে বলে, এই পুরনো মেশিনের উপর এটা কি বসে আছে? ক্রিসও বলে, যে গাড়ি থামাও, কিন্তু গাড়িটা পেছনে আসতে আসতেই এই অদ্ভুত জিনিসটা উড়ে চলে যায়। তখন জ্যাক বলে, তোমরা এখন ক্ষুধার্ত তাই তোমরা উল্টাপাল্টা দেখছো, তোমাদের এখন খাবারের প্রয়োজন। তখন র্যান্ডিও বলে, না জ্যাক, এটা আমিও দেখেছি, দেখতে খুবই অদ্ভুত ছিল, কিন্তু জ্যাক এসবে পাত্তাই দেয় না। তো আরেকটু সামনে যাওয়ার পর তারা আরেকটা সাইনবোর্ড দেখতে পায় যেটাতে লেখা ছিল টু পপুলেশন, মানে 2 জনসংখ্যার শহর। তখন তারা ভাবে সেই 2 জনের কাছে হয়তো কিছু খাবার পাওয়া যেতে পারে, তাই তারা সেই 2 জনকে খুঁজতে খুঁজতে একটা বাড়ির কাছে যায় আর বাড়ির দরজায় নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কেউই সাড়া দিচ্ছিল না। তাই জ্যাক দরজার মধ্যে হালকা ধাক্কা দেয় আর দরজাটা খুলে যায়। ভিতরে ঢোকার পর তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন রান্ডি একটা পুরনো চাকু খুঁজে পায় আর বলে, এটা কোনো পুরনো কষাইখানা হতে পারে। ক্রিস তখন একটা শেডের মধ্যে কিছু ভেড়ার পশম খুঁজে পায়, তাই এখানে খাবার না পেয়ে তারা আরেকটা ঘরের দিকে রওনা হয় আর বলে, এখানে কে বসবাস করে? তখন পেছন থেকে এক বৃদ্ধ ব্যক্তি বলে ওঠে, আমি হব, আমার নাম হলো সিমসন, আমি তোমাদের জন্য কি করতে পারি?
তখন তারা বলে আমরা খুবই ক্ষুধার্ত, তাই আমাদের যদি কিছু খাবার আর রাতে থাকার জন্য একটা জায়গা দিতেন তাহলে খুব ভালো হতো। তখন সিমসন বলে কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথে আসো, আজ তোমাদের আমি খরগোশের মাংস খাওয়াবো। তো এভাবেই রাত হয়ে আসে আর ক্রিস সিমসনের একটা বই চুরি করে নেয় আর সিমসন সবার জন্য খরগোশের মাংস রান্না করে নিয়ে আসে। সিমসন সবার উদ্দেশ্যে বলে এখানে রাতে ঘোরাঘুরি করা যাবে না। তখন ক্রিস জিজ্ঞাসা করে কেন, তাই সিমসন বলে আমি বলেছি তাই। তখন বিয়ানকা জিজ্ঞাসা করে আমরা সাইনবোর্ডে দেখতে পেয়েছিলাম এখানকার জনসংখ্যা মাত্র 2 জন, কিন্তু আপনাকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনার স্ত্রী কোথায়? তখন সিমসন বলে আমার স্ত্রী নেই, রাত অনেক গভীর হয়েছে, এখন সবাই ঘুমিয়ে পড়ো। তো পরদিন সকালে সিমসন জেগে ওঠার আগেই সেই 4 বন্ধু সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন সিমসন তার কুকুরকে বলে তুমি কাকে বিশ্বাস করবে, নিজেদের স্বার্থ হাসিল হওয়ার পর তারা পালিয়ে যাচ্ছে আর আমার বইটাও তারা চুরি করে নিয়েছে। এইদিকে তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তাদের রাস্তা শেষই হচ্ছিল না। তারা এমন এক জায়গায় চলে এসেছিল যেখানে গুগল ম্যাপও কাজ করছিল না, আর এমন সময় তাদের গাড়ির ফুয়েলও শেষ হয়ে যায়। তখনই তাদের গাড়ির উপর কি যেন একটা আছড়ে পড়ে আর রক্তে গাড়ির কাঁচ ভিজে যায়। তো তারা গাড়ি থেকে নেমে দেখতে পায় সিমসনের সেই ভেড়ার মাথা, কিন্তু তারা বুঝতেই পারছিল না যে এই ভেড়ার মাথা উপর থেকে কিভাবে পড়লো। তখন জ্যাক ক্রিসকে বলে তাড়াতাড়ি স্যাটেলাইট ফোনটা নিয়ে এসো, কিন্তু ক্রিস সেই ফোনটাকে লুকিয়ে ফেলে আর বলে আমরা মনে হয় সেটা সিমসনের বাসায় ফেলে এসেছি। তখন বিয়ানকা দেখতে পায় কিছুটা দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, তাই সবাই মিলে সেই বিল্ডিং এর দিকে যেতে থাকে। কাছে যাওয়ার পর তারা বুঝতে পারে এটা একটা 100 বছরের পুরনো গির্জা, যেহেতু তাদের গাড়ির ফুয়েলও শেষ হয়ে গিয়েছিল আর তাদের কোনো যাওয়ার জায়গাও ছিল না, তাই তারা এই গির্জায় থাকার সিদ্ধান্ত নেয়। আর এই দিকে রাতও নেমে আসে। তো বিয়ানকা যখন গির্জার ভিতরে ক্যামেরা করছিল তখন সে দেখতে পায় ফ্লোরে কিছু রক্ত পড়ে আছে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। তখন ক্রিস সেই চুরি করা বইটা পড়তে শুরু করে আর জানতে পারে এই শুষ্ক ভূমিতে একটা সময় কিছু আদিম উপজাতি বসবাস করত এবং তাদের কাছ থেকে শোনা যায় যে এখানে এমন একটা প্রাণী রয়েছে যেটা দেখতে বাদরের মতো কিন্তু বিশাল দেহি। শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত এই প্রাণীটা ছিল একটা দুঃস্বপ্ন, কারণ কিছু কম মানুষই এটার হাত থেকে বেঁচে ফিরে এসেছে। তখনকার সময়ে তারা এই প্রাণীটাকে ক্রিপ্টেড ব্যাট নামে ডাকতো। ক্রিস এই প্রাণীটার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে, কিন্তু রাত অনেক গভীর হয়ে যাওয়ায় তারা ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই ক্রিস আর রান্ডির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আবার ঝগড়া লেগে যায়। তখন রান্ডি বলে আমি তোমার ঘাড় ভেঙে ফেলবো, আর জ্যাক এই পরিস্থিতি সামলে নেয়। তো রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন বিয়ানকা রাতের আকাশের ভিউ তোলার জন্য ক্যামেরাটা হাতে নিয়ে গির্জার বাইরে বেরিয়ে পড়ে, আর তখনই অদ্ভুত রকমের একটা প্রাণী গির্জার ভেতরে প্রবেশ করে। বিয়ানকা যখন গির্জার বাইরের দৃশ্যগুলো রেকর্ড করছিল তখন সে ভয়ঙ্কর রকমের কিছু শব্দ শুনতে পায় আর ভয় পেয়ে আবার গির্জা চলে আসে। তো গির্জায় ফিরে সে সবার ঘুমের ভিডিও করছিল, কিন্তু সে যখনই ক্রিসের ভিডিও করতে যায় তখন সে দেখতে পায় ক্রিসের মুখের চামড়া কে যেন তুলে ফেলেছে আর রক্তে সব কিছু ভেসে যাচ্ছে। এটা থেকে বিয়ানকা জোরে একটা চিৎকার দেয় আর তার চিৎকার শুনে জ্যাক আর রান্ডিও উঠে পড়ে, কিন্তু এই দৃশ্য দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তখন জ্যাক বলে উঠে র্যান্ডি তুমি ওকে মেরেছো, কারণ ঘুমানোর আগে বলেছিলে তুমি ক্রিসের ঘাড় ভেঙে ফেলবে, কিন্তু র্যান্ডি অস্বীকার করে বলে আমি কেন তাকে মারতে যাব। তখন জ্যাক বলে তাহলে তোমার মুখে রক্ত এলো কোথা থেকে? তখন রান্ডি বলে আমি সত্যি কিছু জানি না, আমার মনে হয় তোমার ওই ধারালো ছুরিটা দিয়ে তুমি ওকে মেরেছো। তখন জ্যাক বলে আমি কেন তাকে হত্যা করব, আর আমি যদি মেরেই থাকি তাহলে তো আমার ছুরিতে রক্ত থাকার কথা। একটা সময় তারা বুঝতে পারে তাদের মধ্যে কেউই ক্রিসকে হত্যা করেনি। তখন বিয়ানকা বলে তোমরা যখন ঘুমিয়েছিলে তখন আমি বাইরের দৃশ্য তোলার জন্য ক্যামেরাটা নিয়ে বাইরে গিয়েছিলাম, নিশ্চয়ই সেই সময় কেউ প্রবেশ করেছে আর এটা সিমসন হতে পারে। কিন্তু রান্ডি আর জ্যাক এটা বিশ্বাস করে না, কারণ একটা সাধারণ মানুষের পক্ষে এইরকম খুন করা সম্ভব নয়। তাই তারা ভোর পর্যন্ত এখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কারণ সকালে হয়তো সেই প্রযোজক তাদের খুঁজতে এখানে কাউকে পাঠাতে পারে। তো তারা যখন সকাল হওয়ার অপেক্ষা করছিল তখন হঠাৎ করে গাড়ির শব্দ শুনতে পায়। তখন তারা ভাবে হয়তো সেই প্রযোজক তাদের খুঁজতে এখানে মানুষ পাঠিয়েছে। তখন জ্যাক বলে তুমি আর বিয়ানকা এখানে বসে থাকো, আমি দেখে আসি যে সত্যি কেউ এসেছে কিনা। এটা বলে জ্যাক বেরিয়ে পড়ে। তো তখন সে দেখতে পায় যে সত্যি একটা লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে,
আর এই লোকটা হলো সেই প্রযোজকের গুপ্তচর। এই লোকটা তাদের উপর নজর রাখছিল। এই প্রযোজক জানতো যে ওই জায়গায় এমন একটা প্রাণী আছে যেটা মানুষকে নৃশংসভাবে মেরে ফেলে, কিন্তু তার কাছে প্রাণীটার সম্পর্কে কোনো তথ্য ছিল না। তাই এর রহস্য উদ্ঘাটন করতে সে এই 4 বন্ধুকে এখানে পাঠায়। সে ভালো করেই জানতো একটা সময় এরা আর বেঁচে থাকবে না, তাই বুদ্ধি করে আগেই সে ক্যামেরার মধ্যে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল, যাতে তারা পরবর্তীতে ক্যামেরাটা খুঁজে পায়। তো যাই হোক, এখন বর্তমানে চলে আসি। তো জ্যাক যখন সেই গাড়িটার কাছে চলে আসে তখন সেই লোকটা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তো জ্যাক সেখানে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, আর সেই শব্দকে অনুসরণ করেই সে এগিয়ে চলতে থাকে। আর এক পর্যায়ে সে একটা পুরাতন ঘরের মধ্যে চলে আসে, আর পেছন থেকে একটা ভয়ঙ্কর প্রাণী জ্যাকের ঘাড়ে কামড়ে ধরে, আর তার হাত থেকে ছুরিটা পড়ে যায়। আর সেই প্রাণীটা জ্যাকের মুখের চামড়া তার ধারালো নখ দিয়ে তুলতে থাকে। আর এইদিকে বিয়ানকা আর র্যান্ডির উপরও এরকম আরেকটা প্রাণী হামলা করে, কিন্তু তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে একটা গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু সেই প্রাণীটা তাদের পিছু ছাড়ে না, তাই তারা দৌড়ে আরেকটা ঘরে চলে যায়। কিন্তু তারা যেই ঘরে গিয়েছিল সেখানে এরকম আরেকটা প্রাণী লুকিয়েছিল, আর তখনই সেই প্রাণীটা সেখান থেকে বেরিয়ে আসে। এটা দেখে রান্ডি বিয়ানকাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর কোনো রকমে সেই প্রাণীটার সঙ্গে লড়াই করে রান্ডিও সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু বিয়ানকাকে রাস্তার মধ্যেই আরেকটা প্রাণী ধরে ফেলে, আর এই দিকে সেই গুপ্তচরকেও এই ভয়ঙ্কর প্রাণীটা মেরে ফেলে। তো এই গল্পে আরেকটা সিন দেখানো হয় যেখানে একটা মেয়েকে এই উপদ্বীপের কাছাকাছি একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার মুখের মধ্যে কোনো চামড়া নেই, মানে তার মুখের চামড়াও তুলে ফেলা হয়েছে। তো জো নামের একটা মেয়ে সেখানে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়, আর সেখানে ডাক্তারকে জিজ্ঞাসা করে এই মেয়েটার কি কোনো পরিচয় পাওয়া গেছে। তখন ডাক্তার বলে তার মুখের চামড়া তুলে ফেলা হয়েছে এবং সে এখন কোমায় আছে, তাই আমরা তার পরিচয় শনাক্ত করতে পারছি না, কিন্তু তার সাথে আমরা একটা ক্যামেরা পেয়েছি এবং সেটা আমরা পুলিশে দিতে চাই। তখন জো নামের মেয়েটা বলে এটা আমার কাছে দিয়ে দাও, আমি পুলিশের সাথে এ বিষয়ে কথা বলবো। যেহেতু মেয়েটা নিজেকে সাংবাদিকের পরিচয় দিয়েছিল, তাই ডাক্তারটা তাকে সেই ক্যামেরাটা দিয়ে দেয়। তো ক্যামেরাটা নিয়ে সেই মেয়েটা সেখান থেকে চলে আসে, আর ক্যামেরার সব ভিডিও দেখে একজনকে ফোন দিয়ে বলে আমার কাছে এখন সেই ক্যামেরাটা আছে, আর তাতে এমন কিছু আছে যা আপনি বিশ্বাস করবেন না। আসলে এই মেয়েটাও সেই প্রযোজকের গুপ্তচর ছিল। আর এই দিকে আমরা দেখতে পাই সিমসনকে, যে কিনা সেই জায়গায় এসেছে যেখানে কাল রাতে এই প্রাণীটা রান্ডির উপর আক্রমণ করেছিল। তো এখানে আসার পর সিমসন বুঝতে পারে এখানে সেই প্রাণীটা রয়েছে, কারণ এখানে কিছু একটা শব্দ শোনা যাচ্ছিল। তো সিমসন যখন চারদিকে খুঁজছিল তখন এই প্রাণীটা তার উপর আক্রমণ করে, আর শটগানটা দরজার সামনে গিয়ে পড়ে। সিমসনের বাঁচার আশা একদমই ছিল না। তখনই সেখানে রান্ডিও চলে আসে, আর শটগানটা তুলেই প্রাণীটাকে মেরে ফেলে। তো সিমসন রান্ডিকে দেখে বলে আমি আশা করিনি এখানে তোমাকে দেখবো, আমি ভেবেছিলাম হয়তো তুমি মারা যাবে। তখন সিমসন জিজ্ঞাসা করে তুমি কি বিয়াঙ্কাকে দেখেছো? তখন রান্ডি বলে এই প্রাণীটা কাল রাতে আমাদের উপর আক্রমণ করেছিল, তাই আমি বিয়াঙ্কাকে সেখান থেকে বের করে দিয়েছিলাম, তারপর থেকে তাকে আর দেখিনি। কেন, তুমি কি দেখেছো? তখন সিমসন বলে না, কিন্তু এই লকেটটা আমি খুঁজে পেয়েছি যেটা বিয়াঙ্কার গলায় ছিল, হয়তো সেও মারা গেছে। র্যান্ডি তখন রেগে গিয়ে বলে তুমি হয়তো তাকে মেরে ফেলেছো। তখন সিমসন বলে আমাকে দেখো, আজ 20টা বছর হয়ে গেছে আমি সেই নরকাতকগুলোকে খুঁজে চলছি। তারা আমার স্ত্রীকে 20 বছর আগে নৃশংসভাবে মেরে ফেলেছে, আর তারা তোমার বন্ধুদেরকেও হত্যা করেছে। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সন্ন্যাসীর মতো করে এখানে আমি বসবাস করছি। সিমসন আরও বলে যে এই প্রাণীগুলোর মধ্যে একটা রানী রয়েছে, তাই এই পুরুষ প্রাণীগুলো রানীকে খুশি করার জন্য মানুষের মুখের চামড়া উপহার হিসেবে দেয়। তাই তুমি এখান থেকে চলে যাওয়ার না হয় তুমিও এদের শিকার হয়ে যাবে। কিন্তু রান্ডি জানায় যে সে কোথাও যাবে না যতক্ষণ পর্যন্ত সে বিয়াঙ্কাকে খুঁজে না পায়। কিন্তু কোনো মতে সিমসন তাকে বোঝায় যে যতক্ষণ পর্যন্ত এই রানীকে মারা না হবে ততক্ষণ পর্যন্ত এই খেলা চলতে থাকবে। আর তারা দুজন বেরিয়ে পড়ে এক অজানার উদ্দেশ্যে। আর এইভাবেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এটা রিলিজ হয়েছে 2025-এর আগস্টের 10 তারিখে, তাই পরবর্তীতে দ্বিতীয় পর্ব বের হতে পারে।